দর্শক, প্রায় ৩ মাস ধরে আমাদের সহকর্মীরা একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা রূপসা থেকে পাথারিয়া পুরো বাংলাদেশের সবগুলো জেলায় জেলায় ঘুরে মানুষ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কিংবা সাধারণ জনগণ, কৃষক, মুটে, মজুর, ছাত্র জনতা সবাই যারা প্রার্থী রয়েছেন, বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা ইসলামী আন্দোলন সহ এবার যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে সেই প্রার্থীদের কাছে কি কি ইশতেহার চায়, তাদের চাওয়া কি, ম্যানিফেস্টো কি, তারা যারা এমপি হবেন তাদের কাছে নতুন করে কি চায় তা আমাদের এই সহকর্মীরা জানবার চেষ্টা করেছেন দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে। তা আজকের সেই ভোটারের ইশতেহার অনুষ্ঠানের শেষ পর্ব আমরা আজকে আমাদের যে সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এই ইশতেহারগুলো জানতে চেয়েছেন, আজকে আমরা তাদের কাছ থেকে খুব ছোট্ট করে আসলেই মানুষ কি ইশতেহার দিয়েছে প্রার্থীদেরকে তা জানতে চাইবে। আমরা যে আমাদের সহকর্মীরা রয়েছে একটু পরিচয় করে দিতেছি। আমার ডান পাশে রয়েছে হোসেন জাহিদ, তিনি আপনাদেরকে জানাবেন তিনি যেসব এলাকায় ঘুরেছেন। আমার বাম পাশে রয়েছেন সুলতানা স্বর্ণা, এরপরে আমার ডান পাশে আবার রয়েছে মিয়া আমিরুল ইসলাম, আমার বাম পাশে আমার সহকর্মী রয়েছেন তৌহিদুল ইসলাম তারেক এবং সর্বশেষ আমার ডান পাশে রয়েছেন জাওয়াদ মাহমুদ। আমরা তাদের কাছ থেকে জানবো ভোটাররা কি কি ইশতেহার দিলেন এবারের প্রার্থীদের। আমি একটু শুরুতেই যেতে চাই হোসেন জাহিদ, তিনি মূলত বরিশাল বিভাগের যে মানুষ সেখানে গিয়েছিলেন, সেসব জেলা ঘুরেছেন এবং গোপালগঞ্জের কয়েকটি আশপাশের এলাকাও ঘুরেছেন। জাহিদ, একটু বলবেন মানুষ এবার আসলে কি চায়? গত 16-17 বছরের মানুষের কাছে একটি খুব বাজে অভিজ্ঞতা রয়েছে যারা ক্ষমতাসীন দল ছিল তাদের মাধ্যমে। এবার যারা সরকার গঠন করবে কিংবা এমপি হবে, জনপ্রতিনিধি হবে, তাদের কাছে কি চাচ্ছেন তারা? আপনি তো আসলে 3 মাসের প্রেক্ষাপটে বলছেন, তখন কিন্তু ছিল আসলে মধ্য শীত, এখন কিন্তু বসন্তের কাছাকাছি। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বসন্ত মানেই পূর্ণতা, নির্বাচনও কিন্তু পূর্ণতাই। তো অনেক মানুষের ইশতেহার বাস্তবায়নের যে পূর্ণতা সেটি কিন্তু আসলে নির্বাচন বাস্তবায়ন করবে বলে ভোটাররা মনে করে থাকে। আপনি যদি বললে আসলে বরিশালের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমি ঘুরেছি, মানুষের সঙ্গে মিশেছি, কথা বলেছি, চায়ের আড্ডার পাশাপাশি আমরা অনুষ্ঠানের মাধ্যমে জানতে চেষ্টা করছি কি চায় তারা। বরিশাল অঞ্চলের মানুষের ভিন্ন ভিন্ন দুঃখ রয়েছে। সেখানে নদী যখন ভাঙে মানুষের হৃদয়টাও কিন্তু ভাঙে। কাজেই নদী ভাঙনের সঙ্গে হৃদয় ভাঙনের গল্পটাও জড়িত আছে। কাজেই যেই প্রার্থী হোক না কেন বা যেই দলের প্রার্থী হোক না কেন, সেটি বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, ইসলামী আন্দোলন হোক, সে সকল প্রার্থীরা নদী ভাঙন কেন্দ্রিক কী কী ইশতেহার আনবেন, কী কী পদক্ষেপ নেবেন সেটি কিন্তু ভোটাররা খুব বেশি জানতে চায়। দ্বিতীয় বিষয় বলতে চাই যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আপনি জানেন যে বিশ্বের যে 50টি অঞ্চলকে ভাগ করা হয়েছে, বরিশাল তার মধ্যে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আছে। কিন্তু এই যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফান্ড একটি রয়েছে, বরিশালের মানুষ সেই ফান্ডের বরাদ্দটুকু জানতে পারে, কিন্তু বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে বরিশালের মানুষ কিন্তু জানতে পারে না। কাজেই এই সকল পদক্ষেপগুলো নদী ভাঙন বলি কিংবা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বলি, পানির যে সকল গাঠনিক পরিবর্তন বলি, তার ক্ষতি হওয়ার পরে প্রার্থীরা কি কি পরিবর্তন আনবেন এই নির্বাচনের মাধ্যমে সেটি তোরা জানতে চাই। বরিশালের শিল্পাঞ্চল নাই, এটি নিয়ে কি ভোটাররা কিছু বলেছে? ইন্ডাস্ট্রি নাই, আক্ষেপ তো আছে, কেননা আসলে তাদের সড়কের বেশ তারা সন্তোষজনক পরিস্থিতি তারা উল্লেখ করলেও তারা মনে করেন যে আসলে এই যে বন্দর কেন্দ্রিক উন্নয়ন কিংবা সড়কের উন্নয়ন এটি তার ব্যক্তি জীবনে উন্নয়নটি আনতে পারেনি, কেননা শিল্পের আসলে সেই বিস্তারটি কিন্তু হয়নি। আমরা দেখেছি গত 15-16 বছর বরিশালের সড়ক অনেক বড় বড় সড়ক হয়েছে, মহাসড়ক হয়েছে। আপনাকে ধন্যবাদ জাহিদ। একটু যেতে চাই স্বর্ণা আপনার কাছে। এবারের ভোটে মানুষ দুটি ভোট দিবে, একটি জাতীয় সংসদ নির্বাচন, তারা সংসদ যে সদস্য নির্বাচন করবেন, একই সঙ্গে গণভোট হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। আপনি তো ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকায় ঘুরেছেন, সেখানকার মানুষজনের সাথে কথা বলেছেন। গণভোট সম্পর্কে মানুষ কতটা জানে, সরকার কতটুকু পৌঁছাতে পেরেছে একদম প্রান্তিক পর্যায়ে? অবশ্যই রাকিব, আমার সুযোগ হয়েছে কিশোরগঞ্জ সহ, আমি যদি বলি কিশোরগঞ্জের হাওড়ের নারীদের সাথে কথা হয়েছে, হাওড়ের একদম প্রান্তিক পর্যায়ে যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে কথা হয়েছে। আমি যদি ময়মনসিংহের কথা বলি, ময়মনসিংহের শিক্ষার্থীদের কথা হয়েছে। তারপর আমি যদি টাঙ্গাইল কিংবা এমনকি গতকাল গাজীপুরের কথাও বলি, গাজীপুরেও কিন্তু শিল্পাঞ্চলের শ্রমিকদের সাথে কথা হয়েছে। সর্বত্রই কিন্তু দুটি জিনিস উঠে এসেছে। প্রথমত আপনি গণভোটের কথা জানতে চাচ্ছিলেন, গণভোটের তেমন কোনো প্রচারণা কিন্তু নেই প্রথমত, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমি যদি হাওড়া অঞ্চলের কথা বলি, গণভোট জিনিসটা কি এটাই কিন্তু তারা জানে না। তারা জানে দুটি ভোট দিতে হবে, হ্যাঁ অথবা না।
এর বেশি তারা জানে না। এবং যে প্রশ্নগুলোর কথা আমরা বারংবারই ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা যে প্রশ্নগুলো এসেছে, যে জুলাই সনদের কথা আমরা বারংবার বলছি, সেটি সম্পর্কে কিন্তু তারা তেমন ওয়াকিবহল না প্রথমত। এবং দ্বিতীয়ত যদি আমি বলি, নারীদের সুরক্ষা, এবারের ভোটের রাজনীতিতে কিন্তু আমরা নারীদের ভোট নিয়ে একটা প্রতিনিয়ত কথা শুনছি, সব সেই- দলই বলছে নারীদের জি, কথা বলছে। এবং সেই নারীদের ভোট ব্যাংকের কথাও কিন্তু বারংবার চলে আসছে। এবং সেক্ষেত্রে কিন্তু নারী যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও বলছেন আমরা চাই স্বাধীনতা এবং তার পাশাপাশি সুরক্ষা। হাওড়ের নারীদের ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের কথা শুনেছি, আমরা চাই সুরক্ষা। টাঙ্গাইলের যদি আমি কথা বলি, টাঙ্গাইলের সনাতনীদের কথা যদি আমি বলি, তারাও বলেছেন আমরা চাই সুরক্ষা, আমরা কোনো ভয় ভীতিতে থাকতে চাই না যে আমি হয়তোবা ভোট দিতে যেতে পারিনি কিংবা আমি হয়তোবা ভোট দিতে গিয়েছি, সেটি নিয়েও যেন কেউ আমার এটি নিয়েও যেন কোনো রাজনীতি না হয়। এবং তার পাশাপাশি গাজীপুর নিয়ে যদি আমি যুক্ত করি, গাজীপুরের নারীদের কথা যখন বলা হয়েছে, সবচেয়ে কিন্তু নারী শ্রমিকরা সবচেয়ে নিরাপত্তার ঝুঁকিতে থাকে। সেক্ষেত্রে কিন্তু তারা বলেছেন আমরা 14-15 ঘন্টা আমরা যারা আমরা ওভারটাইম করি, মাঝরাতে আমরা আসি, আমাদের সুরক্ষা নিরাপত্তা কোথায়? চায় তারা। দিনের বেলায় তো নিরাপত্তা। মানে তারা যারা এমপি হবে নিরাপত্তা চেয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি তো কিছু সীমান্ত এলাকার দিকেও গিয়েছিলেন, আমরা যেমন খুলনা বা সাতক্ষীরা বিভিন্ন জায়গায় গিয়েছেন, এটি নিয়ে কিন্তু মানুষের একটি সীমান্তের ভোটাররা কতটুকু অংশ নিবে, যে আমরা দেখেছি কিংবা গত 16 বছরের যে ভোট, আমরা 3টি ভোট যদি দেখি, উপস্থিতি অনেক কম ছিল। আপনার কাছে কি মনে হচ্ছে, মানুষ এই ভোটে অংশ নিতে এবার উপস্থিতি আগের চেয়ে বাড়বে কিনা, মানুষের আগ্রহটা জন্মাতে পেরেছে কিনা এই অন্তর্বর্তী সরকার গত 18 মাসে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি ব্যাপারটাকে এক কথায় বলি, মানুষ আসলে মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। বিশেষ করে যেমনটি বলছিলেন যে সীমান্তবর্তী এলাকার মানুষ, তারা মূলত তাদের যে উন্নয়নগুলো তারা সেটি চায়, তাদের স্বনির্ভরতা তারা চায়। বিশেষ করে যেহেতু বেশিরভাগই কৃষি নির্ভর কিংবা কৃষির উপর নির্ভর করে তাদের জীবনযাপন, তাদের অন্যান্য ব্যাপারগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম তাদের যে কৃষিভিত্তিক যে উন্নয়ন তারা সেটি চায়। এবং সেই সাথে তারা বিশেষ করে যেটি বলছিল যে প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে রাস্তাঘাটের বেহাল দশা, কিংবা সেই সাথে যেহেতু রাজধানী ঢাকা থেকে দূরত্ব অনেক, সেই ক্ষেত্রে হাসপাতাল থেকে শুরু করে যতগুলোই রয়েছে সব কিন্তু স্বল্পতা রয়েছে, আমরা সেটি লক্ষ্য করছিলাম। এবং আপনাকে যদি আরেকটি বিষয় জানাই, আপনি নিশ্চয়ই এবার লক্ষ্য করেছেন যে সীমানা পরিবর্তন ঘিরে নির্বাচন কমিশনের একটি নির্দেশনার পর মূলত বাগেরহাটের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল তাদের যে অধিকার আদায়ের জন্য। তাদের আসনটি তারা কিন্তু পরবর্তীতে তারা বিজয়ী হয়েছে, অর্থাৎ সীমানা যে নতুন নির্ধারণ করা হয়েছিল, রায় এসেছে। আমি সেখানে বেশ কিছু জায়গায় ঘুরছিলাম, যেমনটি লক্ষ্য করছি তারা কিন্তু বেশিরভাগই মাছের ঘের কেন্দ্রিক তাদের জীবনযাপন কিংবা তাদের পদচারণা। এরপরও আমরা লক্ষ্য করছিলাম তাদের যে নিজেদেরকে মেলে ধরা কিংবা নিজেদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার, সেটির জন্য তারা কিন্তু বেশ মুখিয়ে রয়েছে। এবং একই সাথে যদি আরেকটু বলি যে বিএনপি এবং জামাতের যা প্রার্থী যারা রয়েছে, তারাও কিন্তু ভোটার যারা রয়েছে তাদের সমস্যা নিয়েই মূলত তারা সেই বিষয়গুলো তুলে ধরে তারা ভোটার আনতে প্রার্থীরা কাজ করছেন, তারা সেই বিষয়গুলো মূলত। জি, আমি আপনাকে ধন্যবাদ। তারেক, একটু আপনাকে জানতে চাইবো যে মানুষ ভোটে অংশগ্রহণ করতে চায় না কিংবা কেন্দ্রে আসতে চায় না, বড় একটি কারণ হলো নিরাপত্তা নিয়ে তারা ঝুঁকিতে থাকে। আপনি তো দেশের একদম যেটি বলা হয় লক্ষ্মীপুর, নোয়াখালী এইসব এলাকায় ঘুরেছেন, এখানকার প্রায় প্রত্যেক ঘরেই একজন করে মানুষ প্রবাসী বিদেশে থাকে। তো প্রবাসী ভোটার কিংবা প্রবাসীদের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে কিনা, বা তারা ভোট কেন্দ্রে আসার জন্য বসে আছে কিনা, বা আমরা যেটা একটি শব্দ ব্যবহার করি উৎসব মুখর পরিবেশ, আমরা গত 3টে নির্বাচনে এই শব্দটি বারবারই ব্যবহার হতো, মানে এবারও কি সেদিকে যাচ্ছে নাকি মানুষ সংখ্যায় ভুগছে, কি দেখলেন? রাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মূলত যে অঞ্চলগুলোতে ঘুরেছি সেই অঞ্চল 6টি জেলায় ঘুরেছি। সেই 6টি জেলার মধ্যে বেশিরভাগ জেলায় কিন্তু উপকূলীয় এলাকা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর এবং কুমিল্লা, এবং এরপর ব্রাহ্মণবাড়িয়া সবশেষ। যে বিষয়টি উল্লেখ করেছেন, বেশিরভাগ জনশক্তি কিংবা অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেখানে তার রেমিটেন্স পাঠিয়ে কিন্তু তাদের যে অর্থনীতি সেটিকে গড়ে তুলেছে। তবে আমি ঘোরার পরে সেখানে যে বিষয়টি উপলব্ধি করেছি, বাংলাদেশের মধ্যে সম্ভাবনাময় জেলাগুলো কিন্তু সেগুলোই, কারণ সেখানে ব্লু ইকোনমিক জোন থেকে শুরু করে বিভিন্ন সম্ভাবনাময় দিক কিন্তু সেখানে রয়েছে। সেই ভিত্তি করে আমি দেখেছি যে সেখানকার মানুষের মূল দাবি কিন্তু সেটাই, যে তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে ঠিক আছে, কিন্তু সেখানে যারা অবস্থান করছে তাদের মূল দাবির জায়গাটা হচ্ছে তাদের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার জন্য যাতে পরবর্তী যেই প্রতিনিধিরা আসছে তারা যাতে কাজ করে। এবং যে বিষয়টি বলেছেন যে উৎসব মুখর পরিবেশ রয়েছে নাকি ভীতিকর পরিবেশ করছে ভোটারদের মনে, হ্যাঁ, ভোটারদের মনে এই মুহূর্তে সারা দেশেই আসলে ভোটের যে আমেজ,
সেই আমেজটা আমি দেখতে পেরেছি। এবং আমরা তো রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথেও কথা বলেছি, তাদের মধ্যেও কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা দেখেছি সেখানে, এবং খুব কম ঘটনায় কিন্তু আমরা সেখানে দেখেছি যে ঘটেছে কোনো সংঘর্ষ, এমন ঘটনা কিন্তু আমরা খুব কম দেখেছি সেখানে। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহ অবস্থান আমি লক্ষ্য করেছি সেখানে। এবং একই সাথে যে ভোটাররা রয়েছে তারা মূল বিষয়টি বলছেন যে তাদের সেখানে নদী ভাঙন কিন্তু অনেক কমন একটি বিষয় প্রত্যেকটি জেলাতেই। আচ্ছা, বন্যাও রয়েছে। জি জি, এবং সেটার একটা সমাধান কিন্তু তারা চাচ্ছেন, যাতে এই অর্থ এগুলো সমাধান তারা চায়। Exactly. আপনাকে ধন্যবাদ। যাও একটু আপনার কাছে ফিরবো যে ভোটাররা যে ইশতেহারগুলো দিচ্ছে আপনার কাছে শুনে এসছেন, মানে প্রার্থীদের মধ্যে কতটা আগ্রহ দেখেছেন যেগুলো পূরণ করবার? প্রার্থীর সঙ্গেও কথা বলেছেন আপনারা, তাদের সঙ্গে আলোচনা করেছেন, তারা কতটুকু গুরুত্ব দিচ্ছে ভোটারদের কথাগুলো? আমাদের ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মীরা বলছিল যে আসলে নানান প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছিল, বা যারা ভোটার রয়েছেন তাদের নানান প্রত্যাশার জায়গা আছে। বাস্তবতা হচ্ছে আমরা এটিও দেখেছি যে আসলে এই যে প্রত্যাশার ফুলঝুরি যেমন রয়েছে, আবার প্রতিশ্রুতির ফুলঝুরিও তেমন রয়েছে। আমরা এরকম অনেক জায়গায় দেখেছি যে আসলে সেটি সেখানে বাস্তবায়নযোগ্য কতটুকু সম্ভব বা তার সেই প্রেক্ষাপট রয়েছে কিনা এগুলো বিবেচনায় না নিয়েও চটকদার প্রতিশ্রুতি অনেক প্রার্থী দিচ্ছে, সেটি একটি বিষয়। এবং সেটি নিয়ে কিন্তু যারা ভোটার ছিলেন তারা বেশ সচেতন। এবং আমরা এটিও দেখেছি যে যারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, ভোটাররা বলছিলেন যে তারা যখন নানান সততার কথা বলছেন, বা তারা আসলে জনগণের বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন সেই প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু নির্বাচনের আগে তারা কী কী প্রতিশ্রুতি আবার ভঙ্গ করছেন, কী কী আচরণবিধি ভঙ্গ করছেন, সেই বিষয়গুলো লক্ষ্য রাখছিল। ভোটাররা লক্ষ্য রাখছে, ভোটাররা লক্ষ্য রাখছিল আচ্ছা। যে তিনি আমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তিনি তার কথার বরখেলাপ করবেন কিনা, সেই বিষয়টি আসলে নির্বাচনের আগেই তিনি আবার তার কাজে কর্মের মধ্য দিয়ে সেটি তিনি ভঙ্গ করছেন কিনা, যে নির্বাচনের আচরণবিধি রয়েছে, এই বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে, যারা প্রার্থী রয়েছেন তাদের একটি জায়গা ছিল, তাদের একটা প্রচেষ্টা ছিল। কারণ এই যে আপনি জানেন বিগত 15.5 বছর 3টি মানুষ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে, ভোট কারচুপি হয়েছে। সেই জায়গা থেকে আমি যেই অঞ্চলগুলো ঘুরেছি, শরীয়তপুর, মাদারীপুর, এই অংশটিকে বলা হয় যে এখানে বা যারা এই যে পতিত আওয়ামী লীগ তাদের একটি শক্ত অবস্থান রয়েছে। কিন্তু এখানে দেখলাম আমি প্রশ্ন করি, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ একটু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এটা সত্য কথাই, এটা মানতে হবে। এখানকার ভোটারদের কাছে কি মনে হলো, তারা কতটুকু কেন্দ্রে যাবেন, কি ছোট্ট করে বলবেন? তারা ভোট দিতে যাবেন, তারা বলছেন যে তারাও কিন্তু 15 বছর ভোট দিতে পারেননি, যেহেতু এটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। তারা যখন ভোট দিতে যেত তাদেরকে বলা হতো যে আপনাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে বিশেষ করে যারা তরুণ ভোটার যারা রয়েছেন, তারাও এবার প্রথম ভোট, তারা বলছেন যে বড় একটি অংশ তাদের আগ্রহ রয়েছে, তাদেরও ভোট দেওয়ার আগ্রহ রয়েছে, তারাও ভোট দিতে পারেনি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের 5 জন সহকর্মীর সাথে কথা বলছিলাম। আমরা সংবাদ সংগ্রহ করেছেন, আবার নির্বাচন কমিশন বিটে কাজও করেন, সংবাদ সংগ্রহ করেন। কি মনে হয় এবারের নির্বাচনে ভোটারের যে ইশতেহার দেখে এসছেন গ্রামে গঞ্জে, এটি পূরণ করতে নির্বাচন কমিশন কতটুকু বদ্ধপরিকর, কি মনে হলো? রাকিব, একেবারে যদি ছোট করে বলে, নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু বেশ কিছু গুছিয়ে এনেছে। তবে তারা শেষের দিকে এসে বেশ কিছু কাজে তাদের বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। যদিও আমরা যেমন আমি আজকেই একজন কমিশনের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে যতগুলোই নিয়ে বিতর্ক হচ্ছে তারা কিন্তু সেগুলো সমাধানে কাজ করছে। তবে ভোটাররা যেহেতু এবারে খুব সচেতন, আগের অন্য কোনো যে কোনো বারের চেয়ে, এবং রাজনৈতিক দলগুলো সচেতন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কোনোভাবেই তারা কোনো একটি সিদ্ধান্ত দিয়ে চাপিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত তারা দিতে পারছে না। এই ক্ষেত্রে হচ্ছে নির্বাচন কমিশনকে অবশ্যই সুষ্ঠু একটি ভোট আয়োজন করতে হবে, অন্যথায় জনগণের মতামতের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই, কিছু সুযোগ নাই। আসলে আমি এটি লক্ষ্য করছিলাম। একদমই ধন্যবাদ। একটু শোন, আপনার কাছে আবার যেতে চাই, নারী ভোটার এবার একটি বড় একটি ব্যাপার আপনি বলছেন, এবং আমরা দেখেছি এবার রাস্তাঘাটে প্রচারণে প্রচুর নারী দেখছি, আমরা বড় বড় মিছিল দেখছি পুরো দেশ জুড়ে। কি মনে হলো, নারীরা আসলে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে কতটুকু যাবে? আসলে সেটা 12 তারিখে আমরা দেখতে পারবো প্রথমত, এবং দ্বিতীয়ত নারীদের কিন্তু আগ্রহটা অনেক। এবং যেহেতু এবার প্রতিটি দলের ইশতেহারেই কিন্তু প্রথম কিংবা দ্বিতীয় স্তরেই কিন্তু থাকছে যে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে, তাই কিন্তু তাদের যে প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর প্রতি সেটি কিন্তু অনেক। শুধুমাত্র এর আগে যে দল ছিল তাদের প্রতি না, নতুন একটি দেশ আসবে, নতুনভাবে জুলাই আন্দোলনের পরে যে দেশের কথা বলা হচ্ছে সেখানে নারীরা আরো গুরুত্ব পাবেন, এমনটাই কিন্তু তার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। জাহিদ, যেতে চাই আপনার কাছে, যে এবার আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি প্রভাব বিস্তার করছে এই ভোটে। সেক্ষেত্রে আপনারা যেখানে ঘুরেছেন গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, প্রান্তিক পর্যায়ে গিয়েছেন, সেখানে কি দেখছেন ভোটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা
প্রভাবিত হচ্ছে, কি দেখে এসছেন? আর আগে বিষয় খুবই চমকপ্রদ একটি বিষয়, প্রান্তিক পর্যায়ে মানুষ হয়তো বা এআই প্রযুক্তি বোঝে না, কিন্তু তারা কোনটি গুজব কোনটি বানোয়াট সেটি খুব সহজেই আগের থেকে বর্তমানে ভালোভাবে তা যাচাই করতে পারেন। কাজেই কোনো প্রার্থীকে নিয়ে, কোনো দলকে নিয়ে, কোনো পক্ষ যখন অন্য পক্ষের বিরুদ্ধে গুজব রটনা করতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটিও কিন্তু তারা সহজেই নিজেরাই নিজ দায়িত্বে কিন্তু এটি তারা বুঝতে পারেন। একটি বিষয় আমি যুক্ত করতে চাই, যদি প্রশ্ন করেননি আপনি, সেটি হলো যে দক্ষিণবঙ্গে আমি ঘুরেছি, সেখানে মানুষজন বলে থাকে যে নাতি খাতি বেলা গেল শুতে পারলাম না। এর মানে অর্থ হলো তারা কাজ করতে করতে জীবন পেরিয়ে যায়, তারা বিশ্রামের সময় পান না। এবারের প্রার্থীরা যেহেতু ভিন্ন ভিন্ন ইশতেহার দিচ্ছেন, তারা মনে করেন স্বাভাবিক একটি জীবন, তারা কাজ করবেন, বিশ্রাম নেবেন, পরিবার নিয়ে স্বপ্ন দেখবেন, স্বপ্ন ভাঙার থেকে স্বপ্ন গড়ার দিকে তারা মনোযোগ দেবেন, এমন ইশতেহার কিন্তু তারা আসলে বাস্তবায়নটি দেখতে চান। একদমই। আর জানতে চাইছিলাম যে মানে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা প্রভাব ফেলছে প্রান্তিক পর্যায়ে? নিশ্চয়ই এটি বেশ ভালো প্রভাব ফেলছে। কার পক্ষে কতটুকু গোছালোভাবে প্রচারণা চলছে, ইতিবাচক প্রচারণা চলছে, ভালো পক্ষগুলোকে ভালো দিকগুলোকে তুলে ধরা হচ্ছে, মানুষ কিন্তু এগুলোকে বিশ্বাস করতে চায়। শহরের মানুষই দেখছে মোবাইলে, তা না, প্রান্তিক পর্যায়ে দেখছে, প্রান্তিক পর্যায়ে বেশি করে দেখছে। জি, আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা প্রত্যেকবার আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান বা তাদের যে নির্বাচনে কাজ করা, এটি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে গত 3টি নির্বাচন। এবারের নির্বাচনে কি দেখলেন, বা একদম প্রান্তিক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী কতটা সচেষ্ট? আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি যদি বলি, প্রচার প্রচারণার যে বিধি নিষেধ কিংবা যে আইনগুলো রয়েছে, সব জায়গায় আমি দেখেছি যে কিছুটা সেটার ব্যত্যয় ঘটেছে, যেটা মূলত এটার মূল এখতিয়ার নির্বাচন কমিশনের থাকা সত্ত্বেও কিন্তু আমরা সেই হস্তক্ষেপ আমরা দেখিনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা একেবারেই যে খুব ভালো এটাও বলা যায় না, খুব খারাপ সেটাও বলা যাচ্ছে না। কারণ মানুষের প্রত্যাশা কি দেখছেন? মানুষের প্রত্যাশা হচ্ছে তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে চায়। তবে আমি আপনার সাথে একটু যোগ করতে চাই যে নারীদের ভোট কেন্দ্রে যাওয়ার যে বিষয়টা, আমরা কিন্তু দেখেছি প্রচারণায় বেশ কিছু ঘটনা ঘটেছে নারীদের সাথে, যেটা অস্বস্তি তৈরি করেছে নারীদের মাঝে। আমার পরিবারেই আমি লক্ষ্য করেছি যে তারা আশঙ্কা করছে যে ভোট কেন্দ্রেও কি তাদের সাথে এমন ব্যবহার হবে কিনা। আমার মনে হয় সেই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর একটু নজর দেওয়া উচিত। এটি নিয়ে প্রান্তিক পর্যায়ের ভোটাররা আপনার কাছে শঙ্কা প্রকাশ করেছে, সেটি বলছেন। জি, যা একদম শেষবার আপনার মতো যেতে চাই, সব মিলিয়ে কি মনে হয় যে আমরা যেটি বলি যে উৎসবমুখর পরিবেশ আগে ছিল রূপক অর্থে বা বলার জন্য, সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন আছে, এবারের ভোটাররা আসলে উৎসবমুখর পরিবেশে দিতে পারবে কিনা, কি দেখে এসছেন প্রান্তিক পর্যায়ে? নিঃসন্দেহে এবার উৎসবমুখর পরিবেশ হতে যাচ্ছে। আপনি যদি ধরেন যে এবার এই যে বিগত 15.5 বছর যে 3টি নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অংশটিকে রেখেই নির্বাচনগুলো হয়েছে, যেটি তিনি বিতর্কিত নির্বাচন করা হচ্ছে। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের মুখে যখন এই পতিত আওয়ামী লীগ সরকার তারা দেশ ছেড়ে পালালো, স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে, সব শ্রেণী মানুষের মধ্যে একটি ঈদের আমেজের মতো আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে আজকেও আমি মুন্সিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি সংবাদ সংগ্রহের জন্য। সেই জায়গায় দেখেছি মানুষের মধ্যে তারা বলছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন, কেউ বলছেন যে ঈদের দিন তারা কি কি পোশাক পরে যাবেন, সেই বিষয়গুলো তারা আলোচনা করছেন। ঈদের দিন তারা কাজ নির্বাচনের দিন তারা কাজ বন্ধ রাখবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। মানে আসলে উৎসবমুখর প্রত্যাশা করছে মানুষ, রূপক অর্থে নয়, সত্যিকার অর্থে এবারে নির্বাচন আসলে উৎসবমুখর। জামাত, আমিরুল হোসেন জাহিদ, স্বর্ণা এবং তারেক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে গত 3 মাস বাংলাদেশের মানুষ এখন টিভির পর্দায় ভোটারের ইশতেহার দেখেছে। দর্শক, আমরাও চেষ্টা করেছি গত 21শে ডিসেম্বর থেকে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেক দিন বিকাল 4:30টায় মানুষের যে কথা, ভোট নিয়ে যে আগ্রহ, তাদের যে চাওয়া পাওয়া, সেটি হোক রাষ্ট্রের কাছে, হোক তাদের জনপ্রতিনিধি তাদের কাছে, সেগুলো তাদের মাধ্যমে আপনাদের কাছে আমরা আমাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি সে মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে আকাঙ্ক্ষা, তার সুষ্ঠু একটি নিশ্চয়ই সম্ভাবনা, বা তাদের যে চাওয়া, তাদের যে চাওয়াটি তার নিশ্চয়ই পূরণ আমরা দেখতে পাবো আগামী ভোটের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি। এবং সেই সুষ্ঠু একটি ভোটের আকাঙ্ক্ষা রেখে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ভোটারের ইশতেহার অনুষ্ঠান নিশ্চয়ই আবার 5 বছর পর যখন জাতীয় নির্বাচন হবে, তখন আমরা এই অনুষ্ঠান নিয়ে নতুনভাবে ফিরে আসবো। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।